তারা পুলিশকে উলঙ্গ করে দিচ্ছে রাস্তার ভিতরে। আমরা শেখ হাসিনার আমলে দেখছি যে ফায়ার সার্ভিসের জন্য হেলিকপ্টার নাই, মানুষ মারার জন্য র্যাবের হেলিকপ্টার আছে। সব বড় পলিটিক্যাল পার্টি মিলে একটা সিদ্ধান্ত নিছে, এইবারে তুমি পাওয়ারে, পরের বার আমি পাওয়ারে। প্রথমবার তুমি খারাপ চালাবা, পরের বার আমি তোমার থেকেও খারাপ চালাবো, যাতে তারপরের বার তুমি ক্ষমতায় আসতে পারো। বর্তমান সরকার আমাদেরই সরকার, এটা এখন পর্যন্ত আমরা ওন করি, কিন্তু জিনিসগুলা গ্রাজুয়ালি যেদিকে যাচ্ছে আমরা হয়তো সামনে ওন করতে পারবো না। আওয়ামী লীগ সারা দেশে একটা রেইন অফ টেরর ডেভেলপ করে 2006 সাল থেকে। রেইন অফ টেরর, তারা রাস্তার মধ্যে পিটায় পিটায় মানুষ মারছে, এবং এটা কিন্তু টিভিতে ওপেন এয়ার। আমাদের জন্য একটা চাইল্ডহুড ট্রমা ছিল, আমরা 7-8 এ পড়তাম তখন। হ্যাঁ, চাইল্ডহুড ট্রমার ফেস করছি আমরা, যে তারা পিটায় রাস্তায় মারছে এবং সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে। এবং এরপর কি হলো, বাই 2009 যখন বিডিআর বিদ্রোহ এবং পরবর্তী পিলখানা ম্যাসাকার ঘটলো, এইটার কোনো বিচার হলো না, তখন গ্রাজুয়ালি বোঝা যাচ্ছিল সামওয়ান ইজ স্লোলি টেকিং ওভার বাংলাদেশ। এটা গ্রাজুয়ালি বোঝা যাচ্ছিল। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা সেইটাকে সলভ করার জন্য কি করছিল আমরা দেখতে পাই, তারা কিচ্ছু করতে পারে নাই। যে পলিটিক্যাল পার্টিজ হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট উই আর পাওয়ারলেস, we can't do anything against Awami League or whoever is backwards of Awami League, আমরা কিছু করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। 2013-14-15-তে বিএনপি এবং জামায়াত একটা আন্দোলন করার চেষ্টা করে, এবং তারপর তারাও স্লোলি গিভ আপ করে। আমরা পত্র পত্রিকায় দেখতে পাইছি অনেক বড় বড় পলিটিক্যাল পার্টির বিভিন্ন নামজাদা নেতারা, কারো কারো স্থায়ী কমিটির মিটিং এর মধ্যে নেতাদের ফোন সিজ করতে হয়েছে দলের চেয়ারপারসন কি এই কারণে যে তাদেরকে উনি ট্রাস্ট করতে পারতেছেন না। স্থায়ী কমিটির মিটিং এর খবর বাইরে চলে যাচ্ছে, কার কাছে? ইন্ডিয়ার কাছে যাচ্ছে। এইসব ঘটনা ঘটছে বাই 2013-14-15 এবং 15 পরে দেখা গেছে কি সবাই মোটামুটি হাল ছেড়ে দিছে, কিচ্ছু হবে না। আর বাংলাদেশের যে মিডল ক্লাস, বাংলাদেশের যে আরবান মানুষজন, তারা মোটামুটি কিন্তু 2006 এর পরেই হাল ছেড়ে দিছে যে আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না, কেউ একজন আসুক, শাসন করুক, আমার ফ্যামিলি চললেই ইটস ওকে। এইটা কিন্তু ছিল জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের বুঝ। এবং আওয়ামী লীগের মেইন পলিটিক্যাল ক্যাপিটাল ছিল এইটা। তারা মানুষকে নিরাশ করে দিতে পারছে। তারা মনে করছে যে না, মানুষ যদি নিরাশ থাকে কিন্তু তারা মোটামুটি বেঁচে থাকতে পারে, তাইলে আমি বাংলাদেশকে নির্বিবাদে শাসন করতে পারবো। সো আওয়ামী লীগের উত্থান হয়েছে একটা নিরাশা থেকে, জাতীয় নৈরাশ্য। সো whenever we get disappointed, we get frustrated, আওয়ামী লীগ comes back. এবং জুলাই আমরা কি করছি, আমরা এই জাতীয় নৈরাশ্যকে হত্যা করছি। তো আমরা যখন জুলাইয়ে এই জাতীয় নৈরাশ্যকে হত্যা করলাম, এইখান থেকে কি হলো, নতুন মানুষ তৈরি হলো। এবং এইটা হচ্ছে পৃথিবীর সমস্ত বিপ্লবের মূল কথা, নতুন মানুষের সৃষ্টি। We're no more the same people again. এরপর এইখান থেকে যখন আমরা শুরু করলাম, মনে করতে হবে একটা নতুন জাতি জন্ম নিছে, এইটা আমাদের বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যেদিন আমরা ছেড়ে দিব, আবারও ওই জাতীয় নৈরাশ্য জন্ম নেবে, এবং ওইখান থেকে হয় আওয়ামী লীগ জন্ম নেবে অথবা আওয়ামী লীগের মতো অন্য কেউ জন্ম নেবে। জুলাই বিপ্লব বেহাত হচ্ছে এরকম কথাবার্তা শুনছি, তো সেইটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। জুলাই বিপ্লব কেন বেহাত হয়ে যাচ্ছে বা আদৌ বিপ্লব ছিল কিনা এই তর্ক চলে আসছে। সবাই একটা চমৎকার কথা বলছে, সো সেটাকে আমি রিপিট করবো না। জুলাই বিপ্লব বেহাত হওয়ার যে কথাটা আসছে, এটা প্রথম কারণ হচ্ছে কোন ইশতেহার ঘোষণা করতে না পারা। প্রথম কথা, এইটা 5 তারিখেই ঘোষণা করা উচিত ছিল, অথবা 8 তারিখের মধ্যে ঘোষণা করা উচিত ছিল, অথবা উইদিন অগাস্ট ঘোষণা করা উচিত ছিল। 101টা সুযোগ আসছে, কিন্তু প্রতিটা সুযোগ নষ্ট করা হয়েছে। কে নষ্ট করছে? আমরা নাম জানি, আমরা বলতে পারি না, হয়তো সে আমাদেরই একজন। এই ঘটনাগুলো ঘটছে, এবং আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোন রাজনৈতিক শক্তি বা ওয়ানাবি রাজনৈতিক শক্তি, তারা ড্রামা কুইনের মতো আচরণ করতেছে। কিছুদিন পর পর এক একটা ড্রামা হয়, সেই ড্রামা দিয়ে আগের ড্রামাকে চাপা দেওয়া হয়। এটা আওয়ামী স্বভাব, আওয়ামী প্রবণতা। একটা সমস্যার যদি আপনি ইফেক্টিভ সলিউশন চান, আপনাকে একটা রূপরেখা প্রেজেন্ট করতে হবে, আপনাকে স্টেপ বাই স্টেপ সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, ফলো আপ করতে হবে, রাইট? দিস ইজ হাউ হিউম্যান ব্রেইন ওয়ার্কস, দিস ইজ হাউ কমন সেন্স ওয়ার্কস। কিন্তু আপনি তো একটা সমস্যাকে আরেকটা আরো বড় সমস্যায় চাপা দেওয়ার যে কালচার, এই কালচার থেকে বাইরে হইতে পারেন নাই, তাই এই সমস্যা কি দিয়ে সলভ হবে?
আমার কালকে সচিবালয়ে আগুন লাগতেছে, পরশুদিন প্রাইভেটের ছেলে মারা যাচ্ছে। কোন সমস্যাটা আসলে ভালো একটা সলিউশন হচ্ছে না। তো ড্রামা কুইন সিনড্রোম থেকে বাইরে না হইতে পারলে কোনো সমস্যার সমাধান হয় না। আমি আশা করব যারা গভর্নমেন্টে আছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে, তারা এটা নিয়ে চিন্তা করবেন যে ড্রামা কুইন সিনড্রোম থেকে কেমনে বাইরে হওয়া যায়। নেক্সট, আমরা যদি কথা বলি যে জুলাই রেভলিউশন এর প্রকৃতি কি ছিল, দেখেন এইটা বাই নেচার একটা নেগোসিয়েটেড রেজিম চেঞ্জের মতো মনে হয় বাই নেচার, বাইরে থেকে যে একটা কোনো একটা নেগোসিয়েশন হইছে, যেই নেগোসিয়েশনে পরবর্তীতে রিকশায় চড়ে গিয়ে কেউ কেউ জয়েন করছে। ইট লুকস লাইক দিস রাইট নাও। এটা তো এখন আর বললে হবে না যে না ব্যাপারটা এইভাবে ঘটে নাই, কারণ যদি কেউ এটাকে অস্বীকার করতে চায় তাহলে সরকারের যাবতীয় কর্মকাণ্ডের দায় সেই ব্যক্তির উপর চলে আসবে, তো এটাকে অস্বীকার করতেও পারবে না। এখন বর্তমান সরকার আমাদেরই সরকার, এটা এখন পর্যন্ত আমরা ওন করি, কিন্তু জিনিসগুলা গ্র্যাজুয়ালি যেদিকে যাচ্ছে আমরা হয়তো সামনে ওন করতে পারবো না। তো আমরা এটারে ব্যর্থ অভ্যুত্থানও বলবো না, আমরা বলবো যে এটা অভ্যুত্থান। আমরা মনে করি এটা মোর দেন অভ্যুত্থান, কিন্তু এই অভ্যুত্থান ঘটছে আসলে আমাদের মনে। ইনকিলাব সিনে মে হ্যায়, থিংস ইজ লাইক দ্যাট। তো সেইটাকে আমাদের রাস্তায় আনতে হবে, ময়দানে আনতে হবে, সেইখান থেকে সেইটাকে বইপত্রে কাগজে কলমে সংবিধানে এবং আইনে নিয়ে আসতে হবে। This is the due process we should follow. আমরা আরেকটু সামনে আগাই। আমরা বললাম যে রিকশায় করে দৌড়াইতে হয়েছে শেষ পর্যন্ত সরকারে যোগ দেওয়ার জন্য। ঘটনাটা কেন ঘটলো? কেন কেউ মনে করলো যে যারা রাস্তায় আন্দোলন করছে এখনো গুলি খাইতেছে, তারা গুলি খাওয়া অবস্থায় আমি দৌড় দিয়ে গিয়ে বঙ্গভবনে যাবো, আমি দৌড় দিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে যাব, এটা কেন মনে করলো? এই জন্য বললাম আগের 15 বছরকে আমাকে বুঝতে হবে। আগের 15 বছরে যারা আপোষ করে আসছে তারা ওই দিনে আপোষ করতে গেছে, অথচ আমাদের ছেলেবেলেরা তখন গুলি খাওয়া বন্ধ হয় না। এবং এই কারণে তারা কি করতেছে, এখনো তাদের এই আপোষকামিতার ধারা, তাদের এই পরাজয়বাদী মন মানসিকতা, এইটা তারা কন্টিনিউ রাখতে পারছে, কারণ তারা মানসিক ভাবে পরাজিত। তারা মনে করছে বাংলাদেশ নামে কোনো কিছু কোনোদিন মেরুদণ্ড সোজা কইরা, মাথা সোজা কইরা টিকে থাকতে পারবে না। তারা সারেন্ডার করেছে, তাদের জেনারেশন সারেন্ডার করে বসে আছে। দ্যাটস ওয়াই তারা এই চিন্তাগুলো করতে পারছে না। আগে গুলি খাওয়া থামারে ভাই, না, সে গুলি খাওয়া থামাবে না, সে কিছু নেগোশিয়েট করতে, তাকে দাওয়াত দিয়েছে, সে নাচতে নাচতে চলে গেছে। তো যাই হোক, এরপরের দিকে আমরা একটা জিনিস দেখলাম যে সরকার যখন ক্ষমতায় যোগদান করছে বা ক্ষমতা গ্রহণ করছে, দায়িত্ব গ্রহণ করছে, হোয়াট এভার উই সে, বাংলাদেশে একটা বলার কালচার আছে, বাংলাদেশে সবাই বলছে ক্ষমতা, হ্যাঁ, এইটা বেসিক্যালি দায়িত্ব, ক্ষমতা পরে। আমাদেরকে এই ভাষাটা বুঝতে হবে, কিসের ক্ষমতা? আপনাকে আমি দায়িত্ব দিছি, আপনাকে আমি বেতন দেই, আপনাকে আমি ফ্যাসিলিটিস দেই, এরপরে আপনি গিয়ে হয়েছেন ক্ষমতাবান, তার মানে কি এই ক্ষমতা আপনি আমার পক্ষ থেকে দিয়ে ব্যবহার করতেছেন, রাইট? আমার পক্ষ থেকে নেওয়া ক্ষমতা আপনি ব্যবহার করছেন। সো আপনি যে ক্ষমতাবান না, এটা যদি আমি বিশ্বাস না করি, তাইলে আমি কেমনে কি করব, কেমনে চেঞ্জ করব? জনগণ যদি জনগণের অধিকার বুঝে নিতে চায়, জনগণকে তাইলে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে ক্ষমতা জনগণের, এবং এই বুঝটা প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের মধ্যে জনগণের তৈরি করতে হবে। দিস ইজ ওয়াই উই আর হিয়ার টুগেদার। তো আমরা আরেকটু সামনে আগাচ্ছি, যে বলতেছি যে ক্ষমতার যে ব্যাপারটা, ক্ষমতা যখন গ্রহণ করা হয়, আমি জানি কথা লম্বা করতেছি, কিন্তু এই কথাগুলো বলতে হইতো, কারো না কারো বলতে হইতো। ক্ষমতা যখন গ্রহণ করা হয় তারপর কি হইল? আমরা বুঝতে গেলাম পলিটিক্যাল কারেক্টনেস, অমুক কি বলবে তমুক কি বলবে। এই কাজটা কেন হয়েছে জানেন? যারা সরকারে যোগ দিছে তাদের মেজরিটি আসলে আন্দোলনের হাতে খড়ি হয় নাই, তাদের এই জন্য তারা একটা লেজিটিমেসি ক্রাইসিসে ভুগে। আমি এই সিদ্ধান্ত নিলে এটা লেজিটিমেসি কে দিবে? যেহেতু তাদের একটা উল্লেখযোগ্য অংশ পূর্বে এনজিও ভিত্তিক অ্যাক্টিভিজমে জড়িত ছিলেন, এই জন্য তারা লেজিটিমেসির জন্য পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তাকায় থাকে, যে এটা না হইলে আমার অ্যাকশন লেজিট হবে না। ভাই, তোর 2000 মানুষ মাইরা ফেলাইছে, তোর 22,000 মানুষকে অন্ধ পঙ্গু বানায় ফেলেছে, তুই কার কাছে আবার লেজিটিমেসি খুঁজতে যাস? তো এই যে ব্যাপারটা, পাওয়ারের যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ যে না বুঝা, এই না বুঝাই আজকের ক্রাইসিস নিয়ে আসছে। প্রতি মাসে 3, 4, 5টা করে খুন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্র, বিভিন্ন আন্দোলনকারী। তো এইটা কন্টিনিউ করতে করতে একজন আপু একটু আগে বলছেন যে কিছুদিন পরে জুলাই বিপ্লবে যখন মারা গেছে, জুলাই বিপ্লবের পরের
শহীদের সংখ্যা তার আগের চেয়ে বেশি হয়ে যেতে পারে। বিপ্লবীরা কি মানে এইভাবে শেষ হইতে থাকবে? হ্যাঁ, হইতে থাকবে যদি সরকার ক্ষমতার ভাষা না বুঝে, ক্ষমতা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে চর্চা করতে হয় সেটা না বুঝে, এবং এই নতজানু নীতি অব্যাহত রাখে। যারা তাদেরকে ক্ষমতায় বসাইছে তাদেরকে ওন যদি না করে, দিস থিংস উইল কন্টিনিউ। তো নয়া রাজনৈতিক বন্দোবস্তের সামাজিক চুক্তি বলে একটা ব্যাপার আছে, কথাটা কঠিন হয়ে গেল। কিরকম? ধরেন 90 এর পরে সব বড় পলিটিক্যাল পার্টি মিলে একটা সিদ্ধান্ত নিছে, এইবারে তুমি পাওয়ারে, পরের বার আমি পাওয়ারে। ঠিক আছে, প্রথমবার তুমি খারাপ চালাবা, পরের বার আমি তোমার থেকেও খারাপ চালাবো, যাতে তার পরের বার তুমি ক্ষমতায় আসতে পারো। এইটা হচ্ছে 90 পরবর্তী যে সামাজিক চুক্তি রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে। আর পাবলিকের সামাজিক চুক্তি কি? আমি মোটামুটি ভাত খাইতে পারলে হয়েছে, ভাতের সাথে কি থাকবে এটা ফিক্স না। প্রথম টার্মে মাছ, পরের টার্মে ডাল, তারপরের টার্মে নুন, এইভাবে ডিরোগেশন হবে, বাট আমি বাইচা থাকতে পারলে হইছে। ঠিক আছে, তো ওই জায়গায় আমরা তো ফেরত যেতে চাই না। আমরা চাই না আবার শাহবাগ ব্যাক করুক, আবার আমরা চাই না শাপলার মতন কোন একটা মব ক্রিয়েট কইরা দেশের মধ্যে এক প্রকার রেইন অফ টেরর ক্রিয়েট করুক কেউ, আমরা এটাও চাই না। এখন কথাটা ডেরোগেটরি ভাবে নিতে পারেন অনেকে, কিন্তু বাংলাদেশে পরিচয়বাদী রাজনীতির যে কালচার, এই কালচার বাংলাদেশকে কি দিছে এখন পর্যন্ত? সেইভাবে কিছু দেয় নাই। আর বাংলাদেশের মানুষের মধ্যে ইন জেনারেল কি পরিচয় নিয়ে কোনো কামড়াকামড়ি আছে? আপনি কোনোদিন কারো বাড়িতে গেছেন আক্রমণ করতে, যে তার পরিচয় আপনার চেয়ে ভিন্ন? জান নাই। পরিচয়বাদী রাজনীতি বাংলাদেশে টিকে রাখে ইন্ডিয়া, এবং আমরা দেখি ইন্ডিয়ার কন্ট্রাক্টরই করতে যায় বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা। এই সমস্ত কারণে বাংলাদেশে সবসময় কোনো না কোনো ভাবে পরিচয়বাদী রাজনীতি টিকে ছিল। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলে তাদেরকে অ্যাবাভ দিস আইডেন্টিটি পলিটিক্স দাঁড়াইতে হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের দিক থেকে ওই রকম কোনো ইউনিকনেস দেখিনি। আমরা তো চাই সাপোর্ট করতে, ভাই আপনাকে তো সেটার জন্য রেডি হতে হবে, প্লিজ অফার আস। তো যাই হোক, আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এবং এর সম্ভাব্য ফলাফল কি হতে পারে, এটা ছিল আমার কাছে জিজ্ঞাসিত প্রশ্ন। তো এখানে আমরা মনে করি যে কয়েকটা জায়গা, প্রথমত পলিটিক্যাল কারেক্টনেসের বাইরে গিয়ে আমাদেরকে লড়াইয়ের যে বাস্তবমুখী সংজ্ঞায়ন এটা করতে হবে। মানে কি, আমাদেরকে এই লড়াইটাকে বুঝতে হবে নিজেদের ভাষায়, কোন জায়গায় পলিটিক্যাল কারেক্টনেস কি ঠিক করে দিচ্ছে, কোন স্ট্যান্ডার্ড। সংবিধান মানতে হবে, সেই সংবিধান কার বানানো? অমুকের বানানো, হাসিনার বানানো। তারপর সেইভাবে আমার কি করতে হবে? আইন ফলো করতে হবে। কেন ভাই নতুন সংবিধান কেন বানানো যাইতেছে না? একটা পলিটিক্যাল পার্টি যদি আপত্তি করে, বা একাধিক পলিটিক্যাল পার্টি যদি আপত্তি করে, তাদের আপত্তির বেসিসটা কি সেটা তো হইতে হবে। আর যদি সংবিধান নিয়ে এত আপত্তি থাকে, তাহলে দেন গণপরিষদ ইলেকশন আগে দিয়ে দেন, জনগণ তো সমর্থন করবে। এরপরে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে, শুধু সরকার না, খালি সরকারের বদনাম করলে হবে না, প্রত্যেকটা রাজনৈতিক পক্ষকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক পক্ষকে আমরা যদি জবাবদিহিতার মধ্যে না আনি, তাইলে কি হবে দেখেন, আজকে অমুক যাবে তমুক হাই কমিশনে, তমুক যাবে অমুক এম্বাসিতে। এই এম্বাসি এবং হাই কমিশন ভিত্তিক যে ফকিন্নি পলিটিক্স, এই ফকিন্নি পলিটিক্স সার্ভাইভ করবে। কারো দয়া ভিক্ষা করে তো আমরা আন্দোলন করি নাই, তাইলে এখন আন্দোলনের পরে অমুক তমুক সেই এম্বাসি, সেই হাই কমিশন, এগুলো দৌড়াদৌড়ি কেন হবে? এইগুলোর জবাবদিহিতা প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের করতে পারা উচিত, এবং তাদের কাছে আমাদেরও চাওয়া উচিত। তো এইটা আমরা কন্টিনিউ করতে চাই। সর্বশেষ হচ্ছে নৈর্ব্যক্তিক এবং ধারাবাহিক প্রশ্ন ছুঁড়ে দেওয়া, এইটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ করণীয়। আমাদেরকে কোশ্চেন করা কন্টিনিউ করতে হবে। এই কোশ্চেনের ধরন কি এটা নিয়ে সবাই কথা বলছেন, সো আই ওয়ন্ট ওয়ান্ট টু মোর এক্সপ্যান্ড দিস টপিক। সর্বশেষ আমাদের মনে হয় আমাদের জাতীয়তাবোধের একটা নতুন বিনির্মাণ দরকার। বাঙালি জাতীয়তাবাদ গান্ধা হয়ে গেছে অনেক আগে, এটা পচায় ফেলছে, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যারা হোল্ড করেন তাদেরকে এখন মানুষ টেম্পু স্ট্যান্ড পার্টি বলতেছে আনফরচুনেটলি। তো এইটা জাতির জন্য সম্মানজনক না। একটা জাতির পরিচয় কিন্তু শাহবাগ বা টেম্পু স্ট্যান্ড হইতে পারে না। সো এইগুলোর উপরে গিয়ে বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা যেন প্রাউড ফিল করতে পারি, সেইটার জন্য যে কাজগুলা,
সেইটার জন্য যে আলাপগুলো, এই আলাপগুলো আমাদেরকে জারি রাখতে হবে। বাংলাদেশে কি এবং এত বড় ইন্ডিয়ার মাঝখানে এইটুকু একটা ছোট্ট ল্যান্ডের ভিতরে কেন এতগুলা মানুষ নিজেদেরকে ইন্ডিয়ান মনে না কইরা বাংলাদেশি মনে করে, এটা যদি আমরা ক্লিয়ারলি ডিফাইন করতে না পারি, ধীরে ধীরে এই স্পিরিট চলে যাবে, থাকবে না। এরপর সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে স্বপ্নের ধারাবাহিকতা বজায় রাখা। ওই যে বলছিলাম, যেই জায়গায় আমরা নিরাশ হয়ে যাব ওই জায়গায় আবার আওয়ামী লীগের উত্থান ঘটবে বা অন্য কেউ আওয়ামী লীগ হয়ে উঠবে। সো নিরাশ হওয়া যাবে না। একটা বিপ্লবের পরে, একটা অভ্যুত্থানের পরে অনেক কিছুই ঘটে যেগুলো আসলে এক্সপেকটেশন লেভেল অনুযায়ী যায় না। আমি একজন পুষ্টিবিদ, তো আমি একটা কথা বলি, অভ্যুত্থানের সময় আমরা যে পরিমাণ স্ট্রেস নিছি, আমাদের একটা স্ট্রেস হরমোন থাকে, হ্যাঁ, অ্যাড্রেনালিন, দ্যাট উইল গো আপ যখন আপনি প্রচন্ড স্ট্রেস নেবেন, চ্যালেঞ্জ ফিল করবেন। যখন আপনি ওই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসবেন, তার একটা পরের সময় আসবে, ওই হরমোনটা ডাউন হবে। তখন হবে কি, আপনার যে ফাইটিং স্পিরিট ওইটা ডাউন হবে, আপনার টায়ার্ড লাগবে, ওইটা আপনাকে টায়ার্ড করবে। কেন টায়ার্ড করবে? আপনি যেন আপনার পুরো জীবনটা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি ফুল টাইম ওই হাই এনার্জিতে থাকেন, আপনি আপনার জীবন কন্টিনিউ করতে পারবেন। সো এখন যে একটা হতাশা তৈরি হয়েছে, এটা এক্সপেক্টেড, এটা একটা ফিজিওলজিক্যাল রেসপন্স। সো এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই, ইট ওয়াজ অ্যাবাউট টু কাম। কিন্তু 1 মাস পরে দেখবেন এটা চলে গেছে। উই উইল রাইজ अगेन ইনশাআল্লাহ। এই জন্য আমাদের টার্গেট হবে একটাই, এটা হচ্ছে রাষ্ট্রকে ইনসাফ করতে হবে, সবার সাথে সবার হিস্সা বুঝাই দিতে হবে, রাষ্ট্রকে জনগণের পক্ষে থাকতে হবে। আমরা শেখ হাসিনার আমলে দেখছি যে ফায়ার সার্ভিসের জন্য হেলিকপ্টার নাই, মানুষ মারার জন্য র্যাবের হেলিকপ্টার আছে, ওইটার জন্য কেনার জন্য টাকা আছে, ঠিক আছে? তো এই রকম রাষ্ট্র আমরা চাই না। আমরা রাষ্ট্র চাই আগে যে ফায়ার সার্ভিসের গাড়ি এবং হেলিকপ্টার এনশিওর করবে, পরে র্যাবের জন্য হেলিকপ্টার কিনবে। এইরকম রাষ্ট্র আমরা চাই। আমরা এরকম রাষ্ট্র চাই যেন মিডল ইস্টের এখন যারা অভ্যুত্থান করছে তাদের মধ্যে অনেকের বিয়ে হয় নাই, তো তারা যেন মিডল ইস্টের মেয়ে বিয়ে করার সময় তাদেরকে না বলে যে বাংলাদেশ মিসকিন, এইটা যেন তাদেরকে শুনতে না হয়। হ্যাঁ, আমরা বড় স্বপ্ন দেখবো, তো এই স্বপ্নটা কন্টিনিউ করি, আমরা হারবো না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।